মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা তৃণমূল ত্যাগী আবু তাহেরের। আইপ্যাক টাকা তুলছে, দলনেত্রীকে জানিয়েছিলাম, এমনটা দাবি করছেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ। ভোটের আগে দিদিকে বলেছিলাম আইপ্যাক ভুল বোঝাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে আপনারই পরিবারের লোক, নিয়ন্ত্রণ করলে ভালো হয়। আর কি বললেন আমাদের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে, দেখুন একবার। আপনাদের লড়াই ছিল বিজেপির বিরুদ্ধে, হঠাৎ রাজনৈতিকভাবে এই জায়গাটায় আপনারা পৌঁছে গেলেন কেন? আমরা দিদির কাছে বলেছিলাম, দিদি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা, যিনি লোকসভার, ওনার আচার আচরণ, উনি যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন, ওর থেকে সরে এসে এবং আইপ্যাক নামক সংস্থাকে যেভাবে কাজে লাগিয়ে বাংলায় এই পরাজয় ঘটল, সুতরাং আমরা অনুরোধ করেছিলাম এর থেকে একটু সরে আসলে ভালো হয়। আমাদের মানুষের কাছে জবাবদিহি করতে হয়, মানুষের ভোটে নির্বাচিত আমরা, তাই বাধ্য হয়েই আমরা একটা জায়গায় আছি। কোট আনকোট দিদিকে কবে বলেছিলেন? এটা কি ভোটে হারার আগে না ভোটে হারার পরে? দেখুন, ভোটে যখন হারার আগেই, যখন প্রার্থী সিলেকশন হয়, তখন অনুরোধ করেছিলাম যে দিদি আইপ্যাক যে কাজ করছে অত্যন্ত ভুল কাজ করছে, ভুল পথে চলছে এবং পরিচালিত করছে একজন আপনার পরিবারেরই। আবার নির্বাচনের পরে যেদিন মিটিং ডেকেছিল সেদিনও ওনার বাড়িতে আমি বলেছিলাম, তৃণমূলের যেভাবে অত্যাচার হয়েছে বিভিন্ন এলাকায়, টাকা তোলা থেকে বিভিন্ন সমস্যা, দিদি সেদিনও আমাদের কথায় কর্ণপাত করলেন না। কোনোদিন সরকারি রাজনীতি করিনি, সরকারি দলে কোনোদিনই আর কি আমরা সেই সুযোগ পাইনি। এই প্রথম এমপি হয়ে সেই সুযোগ পেয়েছিলাম। দিদির পাশে আসা, দিদির কথা শোনা, দিদির বক্তব্যে আমরা মোহিত হয়েছিলাম। তারপরে যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়ে গেছে, সে উত্থানে আর কাউকে পেছনের দিকে তাকাতে হয়নি, আমাদের কাউকে মানুষ বলে মনে করা হয়নি। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের। এই মুহূর্তে আপনাদের যারা সঙ্গী সাথী, তারা অনেকে বিজেপির পথে, তারা অনেকে বিজেপিতে চলে যেতে পারেন, আপনারা কি? দেখুন, আমরা আমাদের ক্লিয়ার আমাদের সিদ্ধান্ত, আমরা বিজেপি করব না, বিজেপিতে যাব না। যাদের বুদ্ধি নাই তারা হয়তো ভাবছে আমরা হয়তো বিজেপির সঙ্গে লাইন দিয়েছি, কিছু মানুষ ভাবছে না, তা বলেন তো, কিছু মানুষ ভাবছে, কিন্তু আমাদের মন জানে আমরা পাপ করছি না। আমরা লড়াই করছি আমার বাংলার মানুষের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য, মুর্শিদাবাদের মাইনরিটি কমিউনিটির জন্য, মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, বাংলার মুসলিম সম্প্রদায়ের জন্য। এই লড়াই আমরা চলবে। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের অন্দরে একটা বড় লায়াবিলিটি, এইটা কিন্তু অনেক আগেই এই অভিযোগটা আবু তাহের বলছেন যে তারা জানিয়েছিলেন দলের অন্দরে। কিন্তু মনিতা, আপনি তো এক্ষেত্রে তো এইটা বলতে পারবেন না যে 4ঠা মের পর উহাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হইল, তারপরে তারা বুঝিতে পারিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় সমস্যা। প্রার্থী পদ যখন ঘোষণা হয় তখন গিয়ে বলেছিলেন বলে আবু তাহের বলছেন, না তখন বুঝেছেন, না এত বড় বিপর্যয়ের পর 3 মাস পেরিয়ে যাওয়ার পর, না এখন কালীঘাট তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় লায়াবিলিটি বলে মানতে চাইছে? দেখুন, রচনা, জুনমালিয়া, দেব এগুলো সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু এরা সত্যি সত্যি রাজনীতিবিদ। মানে আমরা যখন স্কুল লাইফ, কলেজ লাইফ থেকে তখন থেকে এরা কংগ্রেসের রাজনীতিটা করে। ফলে ও যে সব কথাটা বলছে পুরোটা যে ভুল আমি সেটা বলবো না, কোনো সময় হয়তো সেই সময় থাকলে বলা যায় না, সেটা হতে পারে। কিন্তু আমি বলছি যে এই পরিবর্তনটা না হলে বোঝা যেত না যে রাজনীতিবিদদের ক্যারেক্টারটা কীরকম। আমি বলছি আগেকার রাজনীতিবিদ ছিল যে কোনো জায়গার থেকে যে পরিস্থিতি আসুক না কেন তারা একটা জায়গায় ইডিওলজিতে স্টিক থাকবে। সেই জায়গার থেকে মনে হয় রাজনীতিটা কিছুটা চলে গেছে। এই জায়গায় শুধু আমি একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের না কিছু কিছু অরাজনৈতিক ব্যক্তিত্বকে স্পেস দেওয়া উচিত এবং কিছু লোককে অরাজনৈতিক থাকার জন্য ইনস্পায়ার করা উচিত। তাহলে কি হয় না, তাহলে কি হয় সমাজের ব্যালেন্স থাকে। কিন্তু আমি বলছি যে যখন আমি বলছি যে এই যে ঘটনাগুলো আজকে এগুলো ঘটছে এখন সেইগুলো ঘটার পেছনে এখন আমি বলছি সমাজের কিছু যে জায়গায়, যে সমাজে কিছু কিছু জায়গায় দুর্নীতি ঢুকে গেছে সমাজের মধ্যে, সেই জায়গাটাতে বিজেপি এসে যে সমস্ত ঠিক করতে পারবে সেটা আমি বলছি না। কিন্তু যখন কথা দিয়েছিল আমরা এসেই সমস্ত বন্ধ করে দেব, এইসব দায়ীগুলো ওদেরকে নিতে হবে। কিন্তু তৃণমূল চলে গেছে বলে কালকে বলবে, যেমন তৃণমূলের কিছু কিছু লোক বলতো সিপিএম এর লোকগুলো তৃণমূলে ঢুকে গেছে বলে আজকে তৃণমূলের এই অবস্থা। কালকে যেন বিজেপির মুখে বলছেন, কিন্তু তৃণমূল দিয়ে বলছেন না যে দলের একেবারে 12টা বাজিয়ে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট। এইটা দলের অন্তরে তারাই প্রশ্ন তুলেছেন যারা একেবারে আজকে নির্বাচিত জনপ্রতিনিধি। আমি বলছি দলের অন্তরে যেরকম পরিস্থিতি, জরাজীর্ণ পরিস্থিতি আজকের হয়েছে, তার ভিত্তিটা কিন্তু অনেক আগে তৈরি হয়েছিল বলে তারা অভিযোগ করছেন। কিন্তু আমি এখানে ওপিলি আছি। দেখুন, উনি একটা কথা বললেন যে ভারতীয় জনতা পার্টি এখন সরকার গড়েছে, তাহলে কেন এইগুলো দূর হচ্ছে না।
15 বছরের দুষ্কর্ম 3 মাসে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে? এত নোংরা আবর্জনা, যেদিকে হাত দেওয়া হচ্ছে সেদিকেই দুর্নীতি। ভাবতে পারছেন? শুধু টাকার খেলা, নিজেদের দলের মধ্যে দুর্নীতি। এই তো আমরা বারবার গলা ফাটিয়েছিলাম মিডিয়ায় যে আইপ্যাক বিধানসভায় টিকিট বিক্রি করছে তৃণমূলের, কে কত টাকা দেবে তার উপরে নির্ভর করছে সে কোন জায়গা থেকে দাঁড়াবে। আর সেইখানেও কিন্তু আবার ঘুরে ফিরে আপনাদের সেই যুবরাজ একেবারে সেনাপতির নাম উঠে আসে। তাহলে সব দিক থেকে কেবল টাকা টাকা আর টাকা, এই করে রাজ্যকে শেষ করে দিয়েছেন, নিজেদের দলটাকেও শেষ করে দিয়েছেন। না কিন্তু আপনি কেন- আমি শুধু এইটা আমাকে বলুন, যেটা 15 বছরে হলো না, ক্ষমতায় আসার পর 3 মাসের মধ্যে ভরসাহীন একজন তৃণমূল থেকে এনসিপিআই এর সাংসদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি কিভাবে তৈরি হয়ে গেল? ভরসা অবশ্যই আছে। তিনি তো, যিনি গেছেন তিনি তো তার নিজের এলাকা বিরুদ্ধে তো প্রচার করে নির্বাচনে জিতেছেন। হ্যাঁ, এলাকা তাকে উন্নয়ন করতে হবে। তিনি এসআইআর এর জন্য কথা বলতে গেছেন, যাদের নাম বাদ গেছে তাদের যাতে নাম ওঠানো যায়, তিনি মামলায় কিভাবে তাদেরকে আবার ভোটার করতে পারেন ইত্যাদি বিষয়ে আলোচনা করতে গেছেন। একটা রাজ্যের বহুবিধ বিষয় থাকে যেখানে এমপি এমএলএ সবার দায়িত্ব থাকে নিজের এলাকার প্রতি। যে যার দায়িত্বের জন্য দায়বদ্ধ, অবশ্যই সেই দায়বদ্ধতা থাকা উচিত। আগে কি হতো যে না, এখানে একটা ছুতমার্গ, কেউ কারোর কাছে যাবে না, কোনো অভিযোগ থাকলে তার এলাকার উন্নয়ন না হলেও যেতে পারবে না, সেই ভয় আর নেই। আমি বলছি দায়ী সেই এবং ভয় দায়বদ্ধতা আর এটা নেই। কার প্রতি রয়েছে সেইটা নিয়ে একটা ধোঁয়াশা কি তৈরি হচ্ছে না? আমি কেন এই প্রশ্নটা করছি, যার উত্তর আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছ থেকে নেব। সেটা হচ্ছে, এই ধরুন মুর্শিদাবাদের 3 জন, ইউসুফ পাঠান, খলিলুর রহমান এবং আবু তাহের খান, তারা এই যে মঙ্গল মিলন 2 সপ্তাহে 2টো বৈঠক হলো, একটাতেও গেলেন না, স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপিতে নেই, আমরা এনডিএতেও নেই। তারপরে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করলেন, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে 2জন বৈঠক করলেন। আমি বলছি, কোথাও কি এটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা, নাকি তারা দ্বন্দ্ব তৈরি করতে চাইছেন, তারা নিজেরা কনফিউজড, নাকি একটা অরা অফ কনফিউশন তারা তৈরি করছেন? দেখুন, এনারা 3 জনেই তো তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা হচ্ছে এমপি, তো ফলে এটা দর কষাকষি, টাকা পয়সার ব্যাপার, কোথায় কতটা অর্থ পাবে, অর্থ আদৌ পাবে কিনা, লাগাতার অর্থ তুলতে পারবে কিনা, দুর্নীতি করতে পারবে কিনা, দর কষাকষি হচ্ছে, কোনো সেটেলমেন্ট হচ্ছে না। ফলে কোনো ধন্দ নেই, এরা হচ্ছে ধান্দাবাজ। এই ধান্দাবাজ রাজনৈতিক নেতৃত্ব। এতক্ষণ একজন কথা বলছিল যে বহুদিন বলেছি দিদিকে, বহুদিন বলেছি, তার প্রার্থীপদটা কেন নিলেন? কেন নিজেকে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ালেন না যে না, এই দল যেখানে এই ধরনের টিকিট বিক্রি হয়, টাকা তোলা হয়, আমি সেই দলের প্রতীকে দাঁড়াবো না? আজকে এনারা বারবার বলছেন যে বিজেপিতে নেই, কিন্তু বিজেপির কোনো বিলে থাকবো না, সমর্থন করব না, এইটা তো জোর গলায় বলতে পারছেন না। বলতে পারছেন না তো যে আমরা এনডিএতেও নেই, বা আমরা কোনো ধরনের বিজেপির যে সরকারে এত বছর তৃণমূলের যে পজিশন ছিল যে আমরা বিজেপির ওই বিলগুলোকে সমর্থন জানাবো না, বা হয়তো ওয়াকআউট করবো, থাকবো না, একবারও বলছে না। ফলে বিজেপিতে নেই কিন্তু এনডিএতে আছে কি না সেটাও আবার পরিষ্কার করছে না। এই যে এনসিপিআই এর ডবল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আসলে কিছুই নয়, বিজেপি সরকারকে অক্সিজেন দেওয়ানো। আজকে ওফেলিয়াদি বলছেন যে এমপি হয়েছি, কাজ করতে হবে। তা কাজ করার জন্য আমাকে যেতে হবে কেন? মুখ্যমন্ত্রী এমপিদের তো এমনিই বৈঠক হবে, এমনিতেই কেন্দ্র রাজ্য চলবে, এমপিদের এমপিলার টাকা আছে, যা অসুবিধা হবে মুখ্যমন্ত্রীর কাছে হবে। তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, আবার বৈঠকে গড় হাজির, কখনো আবার সৌগত রায়ের সঙ্গে হাঁটাহাঁটি, কখনো হচ্ছে গিয়ে অমিত শাহর সঙ্গে মুখোমুখি বৈঠক, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। এই বাংলার মানুষের মতদান নিয়ে, জনতা জনার্দনের মতদান নিয়ে ছেলে খেলা করছে এই ধরনের রাজনৈতিক নেতৃত্ব। কোনো সৌজন্য নেই এখানে। সৌজন্য কোথায়? সৌজন্য থাকলে ইলেকশন ক্যাম্পেইনে এই ধরনের কথাবার্তা একে অপরকে রাজনীতিবিদরা বলতো না? তৃণমূল কংগ্রেসের এরা আর বিজেপির এরা প্রত্যেকে খারাপ কথা বলেছে। নিজেদের আমি বলছি এই সৌজন্য নিঃসন্দেহে, দেখুন রাজনীতিতে সৌজন্য থাকবে সেটা তো প্রত্যাশিত, কিন্তু আমি বলছি এটা কি যেটা আপাত দৃষ্টিতে সৌজন্য বলে মনে হচ্ছে শুধুই সৌজন্য, নাকি সৌজন্যের মোড়কে আদ্যপন্ত একটা রাজনীতি রয়েছে? আপনারই দলের একাধিক কর্মী, এমনকি শীর্ষ নেতৃত্ব, দিলীপ ঘোষের মতন মন্ত্রী, তারা পর্যন্ত বিষয়টাকে খুব ভালোভাবে নিচ্ছেন কি ওফেলিয়াদি? নেয়া না নেয়ার বিষয় নয়, একদম সময়ের পরিপ্রেক্ষিতে যেভাবে ঘটমান সবকিছুই তো, ঘটনা তো ঘটছে, এবার সেইটাকে ইতিবাচক দিক নেতিবাচক দিকে যদি বিশ্লেষণ করা হয়,
একদম দৃষ্টিভঙ্গির পার্থক্য ছাড়া আমি তো আর কিছু বলতে পারি না। সব কিছুকে ঘুরিয়ে নাক দেখানোর প্রচেষ্টা করাটা আমার মনে হয় অহেতুক। সময়ের সঙ্গে যা সত্য তার সামনে আসবে, তার জন্য একটু অপেক্ষা করতেই হবে। কিন্তু সবারই তো নিজের যে এলাকা, এমপিদের সেখানকার কিছু ত্রুটি বিচ্যুতি শুধু টাকা দিয়ে হয় না, সেখানে কিছু পলিসি কোনো কিছু বিজেপি জানা সংখ্যাগরিষ্ঠতা হতেই থাকলে পারে। 24 এদের সঙ্গে দেখা হতো তো, এই সৌজন্য থাকতো ওই তো বললাম সময় কথা সংখ্যাগরিষ্ঠতা বলবে, থাকলে এই সংখ্যা সময় দিতে থাকতো হবে, তো। সময় কথা বলবে। না, আমি একটা জায়গায় অবশ্যই প্রশ্ন করলাম, পলিটিক্স শুভ্র মানে একটা রাজনীতি mislead হলো, মানে ম্যাডাম মনে সময়। ভুল বললেন। আমি কোনো সময় বলিনি যে 3 মাস এসছে তাদেরকে সব কিছু করে দিতে হবে। আমি বলেছি যে সিস্টেমটা যদি সমাজে এরকম হয়ে যায়, এখনো সময় আসেনি মূল্যায়ন করার। কিন্তু ভোটের আগে যেটা বলেছিল যে এলেই করে দেব, তাহলে সেই দায়িত্বটা তাদেরকে কিন্তু নিতে হবে। এখানে গতকালই এত 10,000 টাকার জন্য গভীরে- একজনকে তোলাবাজিতে মারামারি করেছে, হ্যাঁ, বিজেপির নাম আমাদের করেছে। এখানে আপনাদের তো নেতারাই zero তো বলছে tolerance। তোলাবাজি আপনারা করছে। দল ধরে না, রাখতে পারেননি, দল মনিদা, দল নিজেরাই ধরে তো রাখতে তোলাবাজি পারেননি, করছে। আবার এখন কি বলছেন? সংস্কৃতি- তৃণমূল কংগ্রেস দলটা তো ধরে রাখতে পারলেন না। সংস্কৃতি বয়ে তুলে না, প্রতিটা দিয়ে সঙ্গে গেছে একটা ডিফার তৃণমূল। করছি আমি, যেটা না, উনি না, শুধু সংস্কৃতি আবু তাহের বয়ে দিকে নিয়ে বলে যাচ্ছে গেল, এরা। কেন যাচ্ছে তৃণমূলের কিন্তু কারণ নিল সংস্কৃতি। সেটাও বলতে হবে। সবার আগে দেখুন, তারা দরজাটা কেন খুলেছে না, না, সেটাও বলতে হবে। সবার আগে দেখুন, এরা সেই 4 মে বেলা 1টার পরে নতুন করে জন্ম নেওয়া বিজেপি কিনা তৃণমূলের আরে সেই থাকার বেশ বেশ পর যেহেতু সবাই যেহেতু এই একেবারে বলে তোলাবাজি, আসছে। বিজেপির অন্দরে তোলাবাজির অভিযোগ এইটা যেভাবে আসছে, সেখান থেকে বারবার বার্তার পরেও নিষ্কৃতি কি পাওয়া যাচ্ছে? কেন এই প্রশ্ন তুলছি, এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, যেখানে কাটোয়া হচ্ছে ঘটনাস্থল, যেখানে বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ। বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ, যে বিজেপি তোলাবাজির বিরুদ্ধে বারবার সরব হয়েছে, এমনকি বিজেপি রাজ্য সভাপতি পর্যন্ত কঠোরতম বার্তা দিয়েছেন। কিন্তু তারপরেও পরিস্থিতি কি বদলাচ্ছে? দেখুন তো ছবিটা। বেধড়ক মার, চর, থাপ্পড়, ঘুষি। পূর্ব বর্ধমানের কাটোয়ায় দাবি মতো তোলা না দেওয়ায় পেশায় ল ক্লার্ককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে। আমি সেই তোলা দিতে অস্বীকার করি। পরবর্তীকালে বিভিন্ন চাপে আমি 20,000 টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে আমার ওপর আক্রমণ করে। তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। তারপরও অভিযোগ থামছে না। কাটোয়া আদর্শ পল্লীর বাসিন্দা, পেশায় ভূমি ও ভূমি সংস্কার অফিসের ল ক্লার্ক সুজন ঘোষ। অভিযোগ, তার কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা চায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগকারীর দাবি, তিনি 20,000 টাকা দিয়েও ছিলেন, তারপরও তার উপর বিজেপি নেতৃত্ব চড়াও হয়ে বেধড়ক মারধর করে। তার দেওয়া এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তাকে একের পর এক চড়, থাপ্পড়, ঘুষি মারা হচ্ছে। যে ল ক্লার্ক যে অভিযোগ করেছে, তার অভিযোগ যে এই পার্টি অফিসেই তাকে ডাকা হয়েছিল এবং এখানে ডাকার পরেই তার কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে। ওরা লাঠি, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার উপর চড়া হয় এবং তার মধ্যে বন্দুকও ওদের কোমরে গোজা ছিল। দিয়ে তারপর আমাকে প্রহার করে, চত্থাপড় মারে, ধাক্কাধাক্কি হয়। ওরা এখানে এসে বলছিল যে আমরা সুমন দেবনাথের লোক, আমাদের কিছু করতে পারবি না, আমরা বর্তমানে রুলিং পার্টিতে আছি। ঘটনায় কাটোয়া টাউনের বিজেপির সভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী। ওনাকে আমি প্রথমত চিনি না, ওনার সঙ্গে আমি কোনোদিন না ফোনে না কোনো জায়গায়, কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, ওনার সঙ্গে সামনাসামনি দেখা হোক। কাটোয়ার বুকে কত সিসিটিভি ক্যামেরা আছে, হেন কোনো জায়গায় একটা সিসিটিভির প্রমাণ যদি উনি দেখাতে পারেন কাটোয়ার থানা থেকে কোনো অফিসারও, আমি সেই সকল অফিসারদেরও চ্যালেঞ্জ করছি যে ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে বা ওনার বাড়িতে গেছি বা কোনো জায়গায় মিটিং হচ্ছে, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে, আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। সিসিটিভিতে ঘটনাস্থলে দেখা গেছে কাটোয়া শহরের বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ অধিকারীকে। যেহেতু আমরা ওকে নেব না দলে, সেই হিসাবে ও একটা ওদের সঙ্গে এক হয়ে আমার বিরুদ্ধে একটা এলিগেশন আনছে। বিজেপি একটা কাটোয়া নয়, সারা বাংলা জুড়েই তৃণমূল কংগ্রেসের লোকেদের সেটিং করার লোভ দেখিয়ে টাকা নিচ্ছে। একটা জায়গায় নয়, 100 জায়গায় হচ্ছে। ওরা শুধু কাব্যিক ভাষায় শ্রমিক ভট্টাচার্য বলেন যে তৃণমূলীকরণ হতে দেব না, কিন্তু সবচেয়ে বেশি তোলাবাজি বিজেপি করছে, সব সীমা ছাড়িয়ে। শনিবার সকালে অভিযোগকারীর বাড়ি গিয়ে তার সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।
অভিযোগটা মারাত্মক। বিএলআরও অফিসে ল ক্লার্কের কাজ করতে গেলে 5 লক্ষ টাকা দিতে হবে। আপনাদের মনে থাকবে এই একই অভিযোগ কিন্তু পুরনিয়োগ দুর্নীতি মামলায় আদালতে দাঁড়িয়ে ইডি করেছিল, যেখানে পুরসভায় চাকরির ক্ষেত্রে একটা রেড চার্টের কথা ইডি বলেছিল। আমি বলছি অনিল দা, তার মানে পালা বদলের পর অভিযোগের ধরনটা তো বদলালো না। না, দেখতে হবে এগুলো সেই তৎকাল বিজেপি কিনা। উনি যেটা বললেন, আর এই 15 বছরের যে আবর্জনা যেটা হয়েছে সেটা তো ইনসেকটিসাইড দিয়ে পরিষ্কার করতে হবে। 3 মাসে কি হবে? এগুলো করতে হবে। এত বছরের অভ্যেস সহজে যাবে না, ইজি মানি। আর আমি একটা জিনিস বলি, সরকারি কর্মচারী, উনি ল ক্লার্ক, উনি পার্টি অফিসে ডাকলো, পার্টি অফিসে গেলেন কেন? সরকারি কর্মচারী নয়, যারা ক্লার্কের কাজ করে, ল ক্লার্ক যদি হয়, নিজে বলছেন, খবরে বলছে ল ক্লার্ক, ক্লার্ক এর জন্য যাবে কেন ওখানে কাজ করলে? তারপরে হচ্ছে আপনার এই তোলাবাজি, এটা তো একটা বরাবরই সিস্টেম হয়ে গেছে। আপনার এই গত 15 বছরে, আগেও ছিল, আগে অন্যভাবে ছিল, তাকে 20-50 হাজার টাকা চাইতো, তারা আর কেউ যেত না। এখানে হচ্ছে রেটটা লাখে উঠে গেছে। পরবর্তীতে দেখলাম প্রমোটারদের থেকে লাখে না, টাকায় নেয় না, ক্যাশ নেয় না, একটা ফ্ল্যাট বেনামে নেয়। এও তো রিপোর্ট হয়েছে আমাদের সময়, আমরা তো এসব শুনেছি। কাজে এত বছরের অভ্যেস একটা যাচ্ছে না। এখন দেখতে হবে অন্যদের ক্ষেত্রে যদি তৎক্ষণাৎ অ্যারেস্ট হয়, এদের ক্ষেত্রে কেন অ্যারেস্ট হবে? একেবারে এদের ক্ষেত্রে কেন করা ব্যবস্থা হবে না? প্রশ্ন হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে কঠোরতম বার্তা, সেটা কি নিচুতলা পর্যন্ত পৌঁছচ্ছে না? তাহলে 22 জনকে সাসপেন্ড, 250 জনের বেশি তাদের শোকজ করা হয়েছে, এমনকি তোলাবাজির অভিযোগে গ্রেফতারি পর্যন্ত হয়েছে। কিন্তু তারপরেও তোলাবাজির এই তৃণমূলী সংস্কৃতি থেকে আপনারা তো বেরোতে পারছেন না। ফেলিয়াদি, এই ছবি সে কথাই বলছে। দেখুন, কোনখানে একটা কেউ কিছু করছে সেটার জন্য আমাদের কিন্তু কোনো জায়গা থেকে কেউ সেটাকে ঢাকা দিচ্ছে না। আমাদের ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি যারা রয়েছে তারা কিন্তু এগুলো দেখছে, তাদের কাছে যা যা শুধু ভিডিও নয় লিখিতও যা দিচ্ছে তারও কিন্তু ছানবিন হচ্ছে, কোনো রেয়াত করা হচ্ছে না। আমাদের কাউকে রেয়াত করা হচ্ছে না। যতদিন এসছে এখনো মূল্যায়ন করার কিছু নেই, কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ। কিন্তু এইটার মধ্যে দিয়ে একটা জিনিস স্পষ্ট আসছে যে 34 বছর 15 বছর এই মিথগুলো কিন্তু উড়ে গেছে। এবারে কিন্তু সব 5 বছরেই চলে এসছে। সেটাই আমার মনে হয় আগামী দিনে হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে এই তোলাবাজি সংস্কৃতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল, সেইটা বাস্তবে কতটা রাখতে পারবে বিজেপি, এটা দেখার বিষয়। ওয়ান লাইনার প্রদীপ চট্টোপাধ্যায়। দেখুন, আমি বারবার বলছি যে বিজেপি যদি ভালো তৃণমূলের ধারণাটা বন্ধ করে দেয় তাহলে দেখবেন তোলাবাজি অনেকটা বন্ধ হয়েছে। যতদিন এই বলবে যে ভালো তৃণমূল, এনসিপিআই ঋতব্রত তৃণমূল, ততদিন এই তৃণমূলের আবর্জনা ঢুকবে, তোলাবাজি হবে, আর বিজেপির ওপরে কালিমা লিপ্ত হবে। এবারে বিজেপি কতটা কড়া হাতে সেটা মোকাবিলা করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। তৃণমূল নিয়ে এত কথা হচ্ছিল, তৃণমূল সাংসদের আত্মসহায়ক এই মুহূর্তে প্রায় 9 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত ভবানী ভবনে তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত সন্ধ্যে 7টায় আপনাদের জন্য নিয়ে আসছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।